হিন্দুরা কেমন থাকে, কেমন আছে, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে পরে তাদের ভাগ্যে আসলে কি নেমে আসে? নিয়তি কেন বারবার সংখ্যালঘুদের পরীক্ষা নেয়? হিন্দুদের সাথে যা ঘটে সবটাই কি নিয়তি বা ভাগ্য, নাকি নিজেদের কর্মের কারণে এই পরিস্থিতি? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন কয়েকটি ভিডিও আমরা দেখে নেই। থামুন, আগেই মন্তব্য করবে না প্লিজ, আগে পুরোটা শুনুন। এই যে যারা সরকারের অন্ধ সমর্থক তারা তো গালি দিতে শুরু করেছেন, বলছেন হিন্দুদের নিয়ে আবার গুজব ছড়ানো হচ্ছে। এই জন্য বলছি পুরোটা শুনুন। একটু আগে যে ভিডিও দেখলেন সেগুলো হিন্দু নির্যাতনের দৃশ্য। প্রাণ ভয়ে নিজের বাড়ির ঘর ছেড়ে অন্য এলাকায় পালিয়ে গেছেন। না, এই ভিডিওগুলো বাংলাদেশের নয়, ভারতের। কি অবাক হচ্ছেন? ভাবছেন সংখ্যাগুরু দেশে ভারতে হিন্দুরা কেন প্রাণ ভয়ে পালাবে? ঘটনাগুলো সত্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা। ওয়াকফ বিল নিয়ে আন্দোলনের জেরে হিন্দুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান হামলা হয়েছে। 2 হিন্দুকে তো রীতিমতো কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর শমশেরনগর সহ বিভিন্ন এলাকায় হিন্দুরা প্রাণ ভয়ে পালিয়েছে, পাশের জেলায় আশ্রয় নিয়েছে। বাংলাদেশের হিন্দুরা যারা কিছু ঘটলেই ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করেন তাদের জন্যই এই ভিডিও। আপনি কিন্তু ভারতেও নিরাপদ নন, তাহলে বাংলাদেশে ছেড়ে যাবেন কেন? যেখানে আপনার বাপ দাদার ভিটে মাটি আছে, যে মাটির সঙ্গে আপনার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আপনি ভারতে গেলে কি নিরাপদে থাকবেন? মুর্শিদাবাদের ঘটনা কিন্তু তার সামান্য একটি উদাহরণ। 1947 সালে ভারত ভাগের পর এই বাংলাদেশে ছাড়ার হিড়িক শুরু হয়েছিল। সেই ধারা এখনো থামেনি। উনিশশো 91 সালে যে আদমশুমারি শুরু হয়েছিল তাতে হিন্দু জনসংখ্যা ছিল 22%। 1974 সালের আদমশুমারিতে এটা নেমে এলো 14%। আর সবশেষ 2011 সালের আদমশুমারিতে এটি নেমে এসেছে 8.4%। স্বাধীনতার 3 বছর পর 14% হিন্দু ছিল দেশে, অথচ এখন সেটি অর্ধেকের নিচে নেমে এসেছে। তাছাড়া 8 কোটি জনসংখ্যার দেশ এখন 18 কোটি জনসংখ্যা, অথচ হিন্দু কমেছে। তাহলে এত হিন্দু আসলে গেল কোথায়? অল্প কিছু বিভিন্ন দেশে গেছেন পড়াশোনা বা চাকরির সুবাদে, কিন্তু বেশিরভাগ হিন্দুরা গেছেন প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের গ্রামের পর গ্রাম হিন্দুরা বসতি করেছেন ভারতের পশ্চিমবঙ্গে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম সিরাজগঞ্জের শাহজাদপুরে। সেখানে তাঁতিদের একটি গ্রাম ছিল। পুরো গ্রামের মানুষ সনাতন ধর্মাবলম্বী এবং তাঁতের শাড়ি বুনিয়ে তারা জীবনযাপন করছেন। 2001 সালে নির্বাচনের পর হামলার ভয়ে 3টি পরিবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলায় কুলগাছি গ্রামে চলে যান। সেখানে গিয়ে আবার তাঁতির কাজই শুরু করেন। এরপর ধীরে ধীরে বাংলাদেশে সেই গ্রামের প্রায় সবাই চলে যান ভারতের কুলগাছি গ্রামে। সবাই মিলে সেখানে গড়ে তুলেছেন তাঁতিদের গ্রাম। আপনাদের একটি গ্রামের গল্প বললাম মাত্র, এমন গল্প বাংলাদেশের প্রতিটি গ্রামেরই আছে। আপনার গ্রামের খোঁজ নিন। বেশি দিন আগে না যেতে হবে না, 24-25 বছর আগে আপনার গ্রামে কতটি হিন্দু পরিবার ছিল আর এখন কতটি আছে। বাংলাদেশের হিন্দুদের ভারতে যাওয়ার এই যে স্রোত, তারা কিন্তু গেছেন কোনো খাবারের অভাবের জন্য নয়, কিংবা সুন্দর বাড়িতে থাকার জন্য নয়। হিন্দুদের ভারতে চলে যাওয়ার একমাত্র কারণ ধর্মের কারণে নির্যাতন অপদস্থ হওয়া থেকে বাঁচতে। কিন্তু ধর্ম এক হলে কি মর্যাদার সঙ্গে থাকা যায়? তাই যদি হতো তাহলে তো ধর্মের মাধ্যমে হাতে পাওয়া পশ্চিম পাকিস্তানের অবস্থা খারাপ ছিল কেন? কেনই বা স্বাধীন হতে হলো আমাদের? মাটি, সংস্কৃতি আর মানুষ, এ নিয়ে মানুষের জীবন বাঁচে। সবাই মিলে স্বাধীন করা এই বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ থামেনি। যখনই ভোট হয়েছে হামলার শিকার হয়েছে হিন্দু পরিবার। কম বেশি ধর্মীয় হামলায় সবসময় হয়েছে সব সরকারের আমলেই। বিএনপি সরকারের সময়ে
পূর্ণিমার কথা হয়তো অনেকেরই মনে আছে। আবার আওয়ামী লীগের 15 বছরে নোয়াখালী, দিনাজপুর, কুমিল্লার ঘটনা নিশ্চয়ই সবাই ভুলে যায়নি। তবে 2024 সালে 5ই আগস্টের পর অন্যরকম সময় পার করছে বাংলাদেশের হিন্দুরা। এমন অবস্থা যদি দেশ স্বাধীন হওয়ার পর থাকতো, তাহলে দেশে হিন্দুদের সংখ্যা কমতো না। 5ই আগস্টের পর হিন্দুদের বাড়ি মন্দিরে যেমন হামলা হয়েছিল, ঠিক তেমনি সেসব হামলা প্রতিরোধে এগিয়ে এসেছিল মুসলিম প্রতিবেশী। সীমান্তে সিল করে দিয়েছিল ভারত। তাই বহু হিন্দু চেষ্টা করেও ভারতে যেতে পারেনি, বাধ্য হয়ে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। গেল 8 মাসে সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আতঙ্ক ভয় থাকলেও দেশে আছে সনাতন সম্প্রদায়ের মানুষেরা। ভারত বারবার বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে বিবৃতি দিয়েছে। ভারতের নেতারা উষ্মা প্রকাশ করেছিল, মিছিল করেছিল, এমনকি ভারতে বাংলাদেশের উপদূতাবাসে হামলা পর্যন্ত হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু কি হয়েছে? না, একদম হয়নি। বাংলাদেশের আলোচিত চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির ব্যবস্থা করতে পারেনি ভারত। 5ই আগস্টের পর কত মামলার রায় উল্টে গেল, কত আসামি ছাড়া পেলেন, কিন্তু চিন্ময় কৃষ্ণ জামিন পেলেন না। অপরাধটা কি? জাতীয় পতাকা অবমাননা। বাংলাদেশের পতাকা অবমাননার আরও অনেক হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ডক্টর ইউনূস সরকার। অথচ চিন্ময় কৃষ্ণকে কারাগারে রেখেছে মাসের পর মাস। ভারতীয় সংবাদ মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ আইনি সুরক্ষা পাবেন। তার কথা দেওয়ার 4 মাস পরেও আইনি সুরক্ষা পাওয়া তো দূরের কথা, চিন্ময় কৃষ্ণর জন্য একজন আইনজীবী আদালতে দাঁড়াতেই পারেননি। এই সরকারের সময়ে জামিন হচ্ছে না, হ্যাঁ অনেকের হচ্ছে, হবে, হয়েছে, কিন্তু হিন্দুদের একজোট করা আন্দোলন করে, একত্রিত করে যে আন্দোলন করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, তার খেসারত দিচ্ছেন তিনি নিজেই। আবার তার পক্ষে ভারত সরকার দাঁড়িয়েছিল, ভারতের হিন্দুত্ববাদী নেতারা সমর্থন দিয়েছিল, এই সব খেসারত দিচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের জাগরণ তৈরি করেছিলেন, অথচ তার গ্রেপ্তারের পর একটি প্রতিবাদ সভা আয়োজন করতে পারেনি তার সহযোদ্ধারা। কেন পারেনি? তারা কি ভারতের আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছিল, নাকি নিজেদের রক্ষায় নিজেরা একত্রিত হয়েছিল? হিন্দুরা যদি মনে করে ভারত তাদের কোলে রেখে রক্ষা করবে, তাহলে বলতে হয় তারা বোকার স্বর্গে বাস করছে। ভারত চাইলে চিন্ময় কৃষ্ণকে জামিনের ব্যবস্থা করতে পারে না, এটি বিশ্বাস করা কিন্তু অনেক কঠিন। কারণ পদ্মার আড়ালে কত কিছুই হয়, ভারতের ইচ্ছায় কত কিছু হচ্ছে বাংলাদেশে। না, এটি আমার কথা নয়, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বলেছেন। সনাতন সম্প্রদায়ের মানুষদের বলবো, নিজেরা একবার নিজেকে প্রশ্ন করুন। যে দেশে হিন্দুরা নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়, সেই দেশ বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার যোগ্যতা রাখে? ভারতের সংখ্যালঘুদের কথা বাদ দিন, সংখ্যাগুরু সম্প্রদায়ের যারা রক্ষা করতে পারে না, তারা আর যাই পারুক, বাংলাদেশের হিন্দুদের রক্ষা কখনো করবে না, করতে পারবে না।